ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অর্ধশত। ইরানের সামরিক কারখানা ও পানি শোধনাগারে পাল্টা আঘাত তেল আবিব ওয়াশিংটনের। তেহরানের পক্ষে আক্রমণ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ হাউথি। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা। বিশেষ বৈঠকের আয়োজন করছে পাকিস্তান। দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। We've accomplished all of our military objectives. The president's going to keep at it for a little while longer to ensure that once we leave, we don't have to do this again for a very, very long time. We're going to be out of there soon, and gas prices are going to come back down. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির ক্ষেপণাস্ত্রের আঘাতে শতাধিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। তেহরানের পক্ষে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও হাউথি। জবাবে ইরানের সামরিক শিল্প কারখানা, নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দ্রুত সামরিক অভিযান শেষ হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 150 মানুষ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। পাশাপাশি ইরানের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন ইরানের সাবেক শাহর পুত্র রেজা পাহলেভি। বলেন, ইরানের জনগণ আর বর্তমান শাসনের সঙ্গে সমঝোতায় ফিরবে না। দীর্ঘদিনের দমনপীড়ন ও সহিংসতার কারণে জনগণ পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় বলে দাবি করেন তিনি। পাহলেভি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করলে তার সাময়িক সমাধান দেবে। এতে ভবিষ্যতে আবারও একই হুমকি তৈরি হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সমঝোতার পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। The Iranian people have a fighting chance to end this regime of terror and chaos. What we ask of America now is simple. Stay the course. Do not throw this crumbling regime a lifeline. Pave the way for the Iranian people to finish the job. যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝখানে পিছু হটতে বাধ্য হলো যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মেরামতের জন্য সবচেয়ে আধুনিক এই যুদ্ধ জাহাজ ভিড়েছে ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে। দীর্ঘ 9 মাসের মোতায়েন, আগুন ও প্রযুক্তিগত ত্রুটির পর এই বিশাল রণতরী এখন সাময়িক বিরতিতে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করেছে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য। এর আগে জাহাজটি লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়। প্রায় 9 মাস ধরে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ক্যারিবীয় অঞ্চলেও ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে অংশ নেয়। দীর্ঘ এই অভিযানে 5000-এর বেশি নাবিক ও 75টির বেশি যুদ্ধবিমান নিয়ে একাধিক ফ্রন্টে সক্রিয় ছিল জাহাজটি। মার্চের মাঝামাঝি জাহাজটির লন্ড্রি সেকশনে আগুনের ঘটনা ঘটে। এতে আহত হন 3 নাবিক। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক অংশ। পাশাপাশি পুরো মোতায়েন জুড়ে প্লাম্বিং সমস্যায় প্রায় 650টি টয়লেট অচল হয়ে পড়ে, যা ক্রুদের জন্য বড় ভোগান্তি তৈরি করে। সব প্রতিকূলতার মধ্যেও জাহাজটি যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত শক্তি হিসেবে কাজ করে গেছে। উন্নত রাডার, ফাইটার জেট সহ এই ক্যারিয়ার যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক শক্তি প্রক্ষেপণে সক্ষমতা রাখে। স্প্লিটে অবস্থানকালে এটি যুক্তরাষ্ট্র ক্রোয়েশিয়া সামরিক সম্পর্কও জোরদার করবে বলে জানানো হয়।
বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দিয়েছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তার দেশে অভ্যন্তরীণ অসন্তোষের পাশাপাশি পারমাণবিক তেজস্ক্রিয়তার ঝুঁকি এবং শরণার্থীর সমস্যা প্রকট হচ্ছে, যা বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। এই সংঘাতে সবচেয়ে বড় আঘাত লেগেছে বিশ্ব অর্থনীতিতে। তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। এখন সেই সরবরাহ বন্ধ, আর এতে করে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $180 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 30 থেকে 40% বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের ক্ষোভ এখন তুঙ্গে। 60% আমেরিকান এখন ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে। এছাড়া গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থায়ও ধস নামতে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ায় জাহাজ ও বিমান ভাড়া এখন আকাশচুম্বী। চাল থেকে শুরু করে কৃষিপণ্য সবই এখন বন্দরে আটকে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও 1.2% বেড়ে যাবে, যা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গবেষকরা বলছেন, এ যুদ্ধে ভয়ঙ্কর পরিবেশগত ও পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিশেষজ্ঞরা আতঙ্কিত যে নাতাঞ্জ বা বুশেহরের মতো স্থাপনায় বড় কোনো বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়তা শুধু ইরানে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। আর এ ধরনের ঘটনা ঘটলে তা হবে ইতিহাসের অন্যতম বড় মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়। যুদ্ধের কারণে ইরান, লেবানন এবং গাজার লাখ লাখ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। নতুন করে কয়েক কোটি শরণার্থী তৈরি করেছে। ইউরোপ এবং প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর এই ঢল সামাজিকভাবে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। এই যুদ্ধ ইতোমধ্যেই বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন পুষ্ট ইরান। এই মেরুকরণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হয় বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা, বাড়ছে পরিবহন ও উৎপাদন ব্যয়। সরবরাহ সংকটে নড়বড়ে হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। এই পরিস্থিতিতে চাহিদা কমানোই এখন বড় কৌশল। বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রেশনিং থেকে কর্মঘণ্টা কমানো জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। জরুরি মজুদ থেকে প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হলেও দাম স্থিতিশীল হচ্ছে না। এতে পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। শ্রীলঙ্কায় QR কোডের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। মিয়ানমারে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি অনুযায়ী জ্বালানি বিক্রি করা হচ্ছে। কম্বোডিয়ায় বন্ধ 1/3 পেট্রোল পাম্প। ভারতে LPG আমদানি কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতে চাপ পড়েছে। গৃহস্থালী রান্নাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইউরোপীয় ইউনিয়ন এখনও সমন্বিত পদক্ষেপে পিছিয়ে, কাজে দেশভিত্তিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। জার্মানিতে 2 সপ্তাহে জ্বালানির দাম প্রায় 18% বেড়েছে। ইউরোপে স্লোভেনিয়া প্রথমবারের মতো জ্বালানি রেশনিং চালু করেছে। ডিজেল মজুতের ওপরও কড়াকড়ি আরোপ করেছে দেশটি। জ্বালানি চাহিদা কমাতে অনেক দেশ কর্মঘণ্টা কমানোর পথে হাঁটছে। পাকিস্তানে চালু হয়েছে 4 দিনের কর্মসপ্তাহ। ডমিনিকান রিপাবলিকও নিয়েছে একই সিদ্ধান্ত। মিশরে দোকান ও রেস্তোরাঁ রাত 9টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসে এয়ার কন্ডিশনের জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে থাইল্যান্ড। পাশাপাশি বাড়ানো হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বজুড়ে পরিবহন খাতেই ব্যবহৃত হয় প্রায় 45% তেল, তাই এখানেই সবচেয়ে বেশি কাটছাটের চেষ্টা। এমনকি বিমান ভ্রমণ কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। টিকিট মূল্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এয়ারলাইন্সগুলো। নিউজিল্যান্ডে কার ফ্রি ডে চালুর পরিকল্পনা চলছে। আফ্রিকার দেশগুলো মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। কেনিয়ায় জ্বালানি রফতানি নিষিদ্ধ ও রেশনিং চালু হয়েছে। জাম্বিয়ায় মজুতকারীদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন ইউরোপেও দেখা যাচ্ছে।
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে, বাড়ছে নিত্যপণ্যের দামও। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন ফ্রান্সের ট্রাক ও লরি চালকরা। বিশ্লেষকরা বলছেন, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকা জ্বালানি বাজারে ধাক্কা খাচ্ছে ইউরোপের দেশগুলো। যুদ্ধের আগে ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 1.5 ইউরো। এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 2 ইউরোর বেশি দরে। এরই মধ্যে জ্বালানির সংকটে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। বিশেষ করে কম আয়ের মানুষের ভোগান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। We see increases in every item prices and petrol. When we go to the market, we see every item is increased and it's really problem. জ্বালানি তেলের প্রভাব পড়ার কারণে আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ব্যাপক দাম বৃদ্ধি হয়েছে। কিছু কিছু জিনিস সেখানে দেখা গেছে আমাদের মূল্য ডাবল হয়ে গেছে এবং অন্যান্য জিনিসপত্র তুলনামূলকভাবে ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এবং সেক্ষেত্রে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সেখানে ব্যবসারও ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে মূল্য বৃদ্ধিতে ফ্রান্সের এরই মধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজপথে নেমে এসেছেন ট্রাক ও লরি চালকরা। লিয়ন সহ বিভিন্ন শহরে মহাসড়ক অবরোধ করা হয়েছে। লিফলেটও বিতরণ করেন আন্দোলনকারীরা। দ্রুত জ্বালানি সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকের। সংঘাতের একটি বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখন এই পথ প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ব্যাপকভাবে দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত এই সংঘাতের সমাধান না হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব গিয়ে পড়বে সরাসরি সাধারণ মানুষের উপর। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি। সাগরপথে ইউরোপ যাওয়ার সময় খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক। যুক্তরাষ্ট্র জুড়ে ফের শুরু হয়েছে নো কিংস আন্দোলন। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। একই সঙ্গে ইরান যুদ্ধ নিয়েও বাড়ছে ক্ষোভ। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তৃতীয়বারের মতো নো কিংস বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3200টিরও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনের মতো বড় শহরগুলোতে বড় সমাবেশ হচ্ছে। তবে মোট কর্মসূচির 2/3 হচ্ছে ছোট শহর ও শহরের বাইরে। পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও একই ধরনের কর্মসূচি চলছে। স্থানীয় সময় শনিবার ফিলাডেলফিয়ায় শত শত মানুষ রাস্তায় নেমে মিছিল করেন। সিটি হলের সামনে বড় সমাবেশ হয় এবং শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীরা মিছিল করেন। আয়োজকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়াল সহ গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন। তারা ট্রাম্পের প্রতিকৃতি ও প্রতীকী ভাস্কর্য বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের একটি বড় কারণ ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাতের বিরুদ্ধেও সবাই প্রতিবাদ জানান। আয়োজকরা এটিকে একটি বড় জনমত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। স্পেনের মাদ্রিদে পুয়ের্তো দেল সলে প্রায় 100 মার্কিন নাগরিক বিক্ষোভে অংশ নেন। তারা আইস আউট ও নো টাইস স্লোগান দিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এসব নীতি স্বৈরাচারী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। এ সময় 21 জন বাংলাদেশি সহ মোট 26 জনকে জীবিত উদ্ধার করা হয়। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের টোব্রুক বন্দর থেকে 21 মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায়, 48 জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে 6 দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়।
ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বড় ভোট দেওয়ার কথা, কিন্তু আমরা বড় ভোট শিপ দেওয়ার কথা শিপ দেয় নাই, প্রতারণা করে আমরা হাওয়ার ভোট দিছে। কোনো জিপিএস ট্র্যাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বলছে যে সোজা চলে যাও। ৩০ জনের মধ্যে ১৮ জন মারা গেছে, আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের ২ তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেনেসিতে স্কুল বাস দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত ও ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে ক্যারল কাউন্টির হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। টেনেসি পরিবহন বিভাগের বর্জ্য বহনকারী ট্রাক, একটি প্রাইভেট কার ও স্কুল বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। বাসটিতে ২৫ শিক্ষার্থী এবং ৫ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। বাসটি কেনউড মিডল স্কুল থেকে জ্যাকসন শহরে শিক্ষা সফরে যাচ্ছিল। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তানজানিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। কর্তৃপক্ষ জানায়, নিহতের মধ্যে ১ বছরের এক শিশুও রয়েছে। ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এর মধ্যে আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বন্যা ও ভূমিধসে হতাহতের সংখ্যা বাড়ছে। প্রতিবেশী কেনিয়ায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। বন্যা এখনও ২১টি জেলায় বিপর্যয় সৃষ্টি করছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি সেবা বাহিনী। এই মাসে পূর্ব এথিওপিয়াতে ভূমিধসে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী 2টি নৌকা নিখোঁজের কয়েকদিনের মধ্যে উদ্ধার করা হয়েছে। মেক্সিকো নৌবাহিনী শুক্রবার একটি নৌ পর্যবেক্ষণ বিমানের মাধ্যমে 2টি নৌকা কিউবার উত্তর পশ্চিমে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে শনাক্ত করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নৌকার আরোহীরা সবাই সুস্থ আছেন এবং নৌবাহিনী তাদের নিরাপদে হাভানা পৌঁছাতে সহযোগিতা করছে। নিখোঁজ হওয়ার পর আবহাওয়া এবং বিপরীত বাতাসের কারণে নৌকাগুলির যাত্রা বিলম্বিত হলেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটের তারিখ ঘোষণা হলেও ভোটার তালিকায় চূড়ান্তভাবে জানা যাচ্ছে না ঠিক কত সংখ্যক ভোটার এবার ভোট দিতে পারবেন। এনে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে পরস্পরের বিরুদ্ধে এটিকেই বড় ইস্যু হিসেবে দাঁড় করাচ্ছে। আর ভুক্তভোগী ভোটাররা ভোটার তালিকায় নাম তুলতে রাস্তায় নেমে প্রতিবাদ, মিছিল ও বিক্ষোভ করছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। গেল মাসেই ৫ রাজ্যের বিধানসভা ভোটের তফসিল ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালার পাশাপাশি ভোট হবে পশ্চিমবঙ্গেও, যদিও এখনও রাজ্যটির ভোটার তালিকা চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে ভোটার তালিকা সংশোধনের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০। সংশোধনে ৬৩ লাখ ভোটারের নাম বাদ পড়ে। আরও প্রায় ৬৬ লাখ সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। আদালতের নির্দেশে এখনও সেই সন্দেহভাজনদের তালিকা যাচাই করা হচ্ছে। এর মধ্যে ২২ লাখ নাম প্রকাশ করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৬ লাখ নাম বাদ গেছে। এখনো চলছে যাচাইয়ের প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াইও তীব্র হচ্ছে। বিজেপির দাবি, অন্য কোনো রাজ্যে এমন ঘটনাই হয়নি। দলটি বলছে, ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। এর জন্য তৃণমূলকে দায়ী করেছেন শীর্ষ নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিজেপির সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, এই প্রক্রিয়ায় এসআইআর আতঙ্কে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং এটি आतंक तैरी करेছে। एसआईआर पूरे देश भर में हो रहा,
कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े। এসআইআর গোটা দেশেই হয়েছে, কিন্তু কোথাও জুডিশিয়াল কর্মকর্তাদের নিয়োগ করতে হয়নি, শুধু পশ্চিমবঙ্গেই করতে হয়েছে। বাংলায় এমন কি হলো যে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল কর্মকর্তাদের ভোটার তালিকা সংশোধনের কাজে নির্দেশ দিতে হলো? এর উত্তর পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা ব্যানার্জিকে দিতেই হবে। আমরা কথা দিয়েছি শুধু ভোটার তালিকা থেকেই নয়, ভারত থেকেও একে একে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করব। लगाना पड़ा। इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া, 220 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও উঠেছে। কিছু সংগঠন বলছে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের নাম বেশি করে বাদ দেয়া হচ্ছে। এই অভিযোগে রাস্তায় নেমেছেন অনেকে। শনিবার কলকাতায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এই ভোটটা বাংলার এবং বাঙালির ভোট, ফলে বাংলার মানুষ এই ভোটে বিজেপি এবং নির্বাচন কমিশন যে অত্যাচার করলো তার বিরুদ্ধে রায় দেবে। ভীষণভাবে যাদের নিরপেক্ষ থাকার কথা তারা নিরপেক্ষতা অবলম্বন করছে না। নির্বাচন কমিশনের তথ্য বলছে 2025 সালের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 76 লাখ মানুষের নাম বাদ পড়েছে। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্য জুড়ে 2 দফায় ভোট গ্রহণ হবে। এর আগে আরো 20 থেকে 25 লাখ নাম বাদ পড়তে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা ছড়াচ্ছেন জেলেনস্কি, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো সদস্যপদ দাবি কিয়েভের। মধ্যপ্রাচ্যেও কূটনৈতিক তৎপরতা। নেপালে নতুন সরকার শপথ নেয়ার পরদিনই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ জানায় গেল বছর সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। গত বছরের সেপ্টেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ নেয়ার পরের দিনই এই গ্রেফতারের ঘটনা ঘটল। সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। পুলিশ জানায় গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমনপীড়ন চালানো হয়েছিল তাতে সরাসরি জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে। যদিও ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ওলির গ্রেফতারের ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতারের পর রাজধানী কাঠমান্ডুতে তার সমর্থকেরা বিক্ষোভ করেছে। শনিবার ওলিকে গ্রেফতারের পর শতাধিক সমর্থক কাঠমান্ডুর রাস্তায় সমাবেশ করেন। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে স্লোগান দেন। পুলিশ জানিয়েছে তারা বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে চেষ্টা করছে, তবে কিছু এলাকায় টায়ার চালানোর ঘটনা ঘটেছে। ওলি রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এই গ্রেফতারের ঘটনাকে অবৈধ এবং প্রতিশোধমূলক কাজ হিসেবে উল্লেখ করেছে। দলটি অবিলম্বে অলির মুক্তি দাবি করে আজ ফের বিক্ষোভের ডাক দিয়েছে। আন্তর্জাতিক সময়। ইউক্রেনের রুশ হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত 11 জন। এদিকে যুক্তরাষ্ট্র নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই অবস্থায় নিরাপত্তা উদ্বেগ কাটাতে ন্যাটোর সদস্যপদ দাবি করছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্যেও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন তিনি। ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই 60টির বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন, হাসপাতাল, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। জেলেনস্কি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ডনবাস ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছে। তবে রুবিও তা সরাসরি অস্বীকার করে বলেন, যুদ্ধ শেষ না হলে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে না।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব পড়ছে ইউক্রেনের ওপরও। কিয়েভ আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা কমিয়ে মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেন। ন্যাটোর তথ্য অনুযায়ী ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও প্রয়োজনীয় অস্ত্রের ঘাটতি এখনও রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে জেলেনস্কি আবারও ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্রের দাবি তুলেছেন। এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যেই কাতারের সঙ্গে 10 বছরের একটি চুক্তি সই হয়েছে। এসব চুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান শিবির থেকে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টানা দ্বিতীয়বারের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের জরিপে প্রথম অবস্থান অর্জন করেন এই মার্কিন রাজনীতিক। তবে এবারের বড় চমক হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমার প্রেক্ষাপটে 2028 নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। সেই নিয়ম অনুযায়ী 2028 সালেই শেষ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকাল। সেক্ষেত্রে শীর্ষ পদের জন্য নতুন মুখ খুঁজতে হবে রিপাবলিকানদের। ট্রাম্পের উত্তরসূরি হিসেবে এই তালিকায় প্রথমে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 2026 সালের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন স্ট্র জরিপে প্রায় 1600 অংশগ্রহণকারীর ভোটে 53% সমর্থন পেয়ে শীর্ষে উঠে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টানা দ্বিতীয় বছর এই অবস্থান ধরে রাখায় রিপাবলিকান ঘাঁটিতে তার প্রভাব আরও দৃঢ় হয়েছে। স্ট্র পোল চূড়ান্ত পূর্বাভাস না হলেও দলীয় অভ্যন্তরীণ মনোভাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। এবারের বড় চমক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 35% ভোট পেয়ে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। গত বছর তার অবস্থান ছিল অনেক নিচে। ধারণা করা হচ্ছে পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ভ্যান্সের প্রধান বিকল্প হিসেবে সামনে নিয়ে আসছে। বিশ্লেষকদের মতে জেডি ভ্যান্স রিপাবলিকান পার্টির গতবাধা নিয়মের ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক, আর রুবিও প্রতিনিধিত্ব করছেন তুলনামূলক অভিজ্ঞ ও কূটনৈতিক ধারায়। বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা কমে 36% নেমে এসেছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ ও জ্বালানি মূল্য বৃদ্ধির মতো ইস্যু রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে 2028 সম্ভাব্য প্রার্থী বাছাই এখনই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন ডলারে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত করার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকরা এটিকে নজিরবিহীন ও রাজনৈতিকভাবে বিতর্কিত পদক্ষেপ বলছেন। জীবিত প্রেসিডেন্টকে মুদ্রায় তুলে ধরার প্রচেষ্টা নিয়ে উঠেছে স্বৈরাচারী প্রবণতার অভিযোগও। এতদিন যুক্তরাষ্ট্রের কাগজে মুদ্রায় শুধু অর্থমন্ত্রী ও কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকত, কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের নয়। সমালোচকদের মতে এই প্রচলন ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত করা রাষ্ট্রীয় নিরপেক্ষতার ধারণাকে দুর্বল করতে পারে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ইঙ্গিত দেয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর ব্যঙ্গ করে বলেছেন, এতে নাগরিকেরা এখন বুঝতে পারবেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য কাকে দায়ী করতে হবে। বিশ্লেষকরা বলছেন, জীবিত প্রেসিডেন্টের সরাসরি সম্পৃক্ততা দেখাতে আইনের ফাঁক ব্যবহার করা হয়েছে, যা অনেকের চোখে রাজতান্ত্রিক আচরণের মতো। এমন সিদ্ধান্ত সামনে রেখে 2028 সালের নির্বাচন ঘিরেও রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের অচলাবস্থা কাটাতে অস্থায়ী অর্থায়ন বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে সিনেটে এটি আটকে যেতে পারে বলে আশঙ্কা করেছে। 6 সপ্তাহের অচলাবস্থা ঘিরে রাজনৈতিক অচলাবস্থাও আরও গভীর হয়েছে। শুক্রবার পাশ হয় বিল অনুযায়ী অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের অর্থায়ন আগামী 22 মে পর্যন্ত চালু রাখা হবে। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা, বিমানবন্দর তদারকি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম সচল রাখার চেষ্টা করছে প্রশাসন। এদিকে বিলটি এখন সিনেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যেখানে ডেমোক্রেটরা এর বিরোধিতা করার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ 6 সপ্তাহের এই আংশিক শাটডাউনের কারণে ব্যস্ত ছুটির মৌসুমে মার্কিন বিমানবন্দরগুলোতে সংকট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
যুক্তরাষ্ট্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার অভিযোগে গ্রেফতার গলফ কিংবদন্তি টাইগার উডসকে জামিন দিয়েছেন আদালত। ফ্লোরিডায় কয়েক ঘন্টা আটকে রাখার পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাকে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাটি নতুন করে বিতর্কে ফেলেছে এই তারকাকে। স্থানীয় পুলিশ প্রধান জানান, গ্রেফতারের পর উডস সহযোগিতা করলেও নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করছিলেন। অতীতে একাধিক দুর্ঘটনা ও ব্যক্তিগত বিতর্কে জড়ানো এই গলফ তারকার জন্য এটি নতুন করে ইমেজ সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে সহানুভূতি জানিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার জুপিটার আইল্যান্ড এলাকায় দ্রুত গতিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে নিজের ল্যান্ড রোভার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফেলেন টাইগার উডস। দেখছেন আন্তর্জাতিক সময়। 1990 সাল থেকে 3 দশকে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় ক্ষতির পেছনে অন্যতম দায়ী দেশ যুক্তরাষ্ট্র। গবেষণা বলছে এই ক্ষতির প্রায় 1/4 শুধু যুক্তরাষ্ট্রকেই হজম করতে হয়েছে। তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে দরিদ্র দেশগুলো, যেখানে ভারতের ক্ষতি প্রায় $50,000 কোটি এবং ব্রাজিলের ক্ষতি $33,000 কোটি। নতুন গবেষণা দেখাচ্ছে বৈশ্বিক উষ্ণতা কিভাবে দেশের জিডিপি ক্ষতিগ্রস্ত করছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্শাল বার্কের নেতৃত্বে করা নতুন গবেষণায় দেখা গেছে 1990 সাল থেকে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ বিশ্ব অর্থনীতিতে প্রায় $10 ট্রিলিয়ন ক্ষতি করেছে। এর মধ্যে প্রায় 1/4 দেশটির নিজের উপর প্রভাব ফেলেছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ শুধু নিজেদের নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে ধনী দেশগুলো থেকে নিঃসৃত কার্বন দরিদ্র দেশগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ভারতের ক্ষতি প্রায় $50,000 কোটি এবং ব্রাজিলের ক্ষতি $33,000 কোটি। এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, বরং জনস্বাস্থ্য ও শ্রমিকের কর্মদক্ষতার উপরও প্রভাব ফেলে। গবেষণায় লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষতি ও লোকসানের আর্থিক মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়েছে। তাপপ্রবাহ, বন্যা, খরা, ফসলের ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 30 বছরের তাপমাত্রা বৃদ্ধি ধীরে ধীরে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা হাজারো ছোট আঘাতের মতো জমে গিয়ে বড় ধরনের ক্ষতি ঘটায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন জলবায়ু দূষণের দায় স্বীকারে অনীহা দেখিয়েছে। ট্রাম্প প্রশাসন লস অ্যান্ড ড্যামেজ তহবিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে এবং বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে তেল গ্যাস উত্তোলন বাড়ানোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। গবেষকরা বলছেন, এই গবেষণা এমন পরিস্থিতিতে গুরুত্ব তুলে ধরে যে ধনী দেশগুলোকে অবশ্যই বৈশ্বিক আলোচনায় অংশ নিতে হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের দিল্লিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়ডায় নির্মিত এই বিমানবন্দর রাজধানীর দ্বিতীয় আন্তর্জাতিক হাব হিসেবে চালু হলো। দ্রুত বাড়তে থাকা বিমান খাতের চাহিদা মেটাতেই এই উদ্যোগ নিয়েছে ভারত। শনিবার আন্তর্জাতিক বিমানবন্দরটির প্রথম ধাপ উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে বছরে প্রায় 1,20 লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকলেও ভবিষ্যতে তা বাড়িয়ে 7 কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই গ্রিনফিল্ড প্রকল্পটি কার্গো পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দিল্লির বিদ্যমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাবে। ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনীতি এবং বিশাল জনসংখ্যার কারণে বিমান ভ্রমণের চাহিদা বাড়ছে উল্লেখ করে মোদি বলেন, নতুন এই বিমানবন্দরে দিল্লিকে বৈশ্বিক বিমান চলাচলের অন্যতম কেন্দ্রে পরিণত করবে। ভারত সরকার জানিয়েছে, অবহেলিত অঞ্চলে বিমান যোগাযোগ বাড়াতে প্রায় $3.6 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার অংশ এটি। পাকিস্তানের সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। স্টাফ লেভেল চুক্তির মাধ্যমে দেশটিতে পেতে যাচ্ছে প্রায় $120 কোটি ঋণের কিস্তি। মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংস্কার কর্মসূচি এগিয়ে নিতেই এই বিশাল অঙ্কের অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। IMF জানিয়েছে, বর্ধিত তহবিল সুবিধা বা EFF এবং RSF প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত অর্থ ছাড়ের আগে IMF-এর নির্বাহী বোর্ডের অনুমোদনের প্রয়োজন হবে। পাকিস্তান সরকার এবং IMF-এর প্রতিনিধিরা 2026-27 অর্থ বছরের বাজেট রূপরেখা এবং কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঐকমত্যে পৌঁছানোর পরই এই চুক্তি সই হয়। সংস্থাটি বলছে, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে আগের চেয়ে শক্তিশালী হচ্ছে এবং
বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম ও মুদ্রাস্ফীতির ঝুঁকি এখনও রয়ে গেছে। ঋণ সহায়তার বিনিময়ে পাকিস্তানকে করের আওতা বাড়ানো, জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিদ্যুৎ খাতের লোকসান কমানোর মতো কঠোর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন চালিয়ে যেতে হবে। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণরা। শুক্রবার বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়াম এবং প্রজেক্ট 10 টাকায় যৌথ উদ্যোগে গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়। দুই সংগঠনের যৌথ উদ্যোগে প্রায় 1.5 লাখ টাকা সংগ্রহ করে গাজার যুদ্ধ কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয় এই জরুরি খাদ্য সহায়তা। চরম প্রতিকূলতা ও বাজারে পণ্যের অভাব সত্ত্বেও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় অস্থায়ী চুলার মাধ্যমে তৈরি করা হয় এই খাবার। আয়োজকরা জানান, সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় মানুষের মনে বাঁচার সাহস যোগাতে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও গাজার আর্তমানবতার সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসীরা। আন্তর্জাতিক সময়। চীনে উদ্বোধন হলো বিশ্বের প্রথম কৃত্রিম ডিপ সি ফ্লোটিং আইল্যান্ড। এটি সব ধরনের আবহাওয়ার গভীর সাগরের বৈজ্ঞানিক গবেষণা চালাতে সক্ষম। সাংহাইয়ে উদ্বোধিত এই সামুদ্রিক গবেষণা প্ল্যাটফর্ম বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে। সাংহাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে তৈরি এই ফ্লোটিং আইল্যান্ডের মূল প্ল্যাটফর্ম শতাধিক টনের গভীর সাগর সরঞ্জাম পরীক্ষার সক্ষমতা রাখে। 10,000 মিটার গভীরতা পর্যন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান ও পরীক্ষা পরিচালনা করতে পারে এটি। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে এর নির্মাণ সম্পন্ন হবে। এটি গভীর সাগরে খনন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক যন্ত্রপাতি এবং অফশোর তেল ও গ্যাস অবকাঠামোর পরীক্ষা চালাবে। বিশেষজ্ঞরা বলছেন, এর গতিশীলতা, দীর্ঘকাল স্থায়ী থাকার সক্ষমতা এবং শক্তিশালী ঝড় প্রতিরোধের বৈশিষ্ট্য সামুদ্রিক গবেষণাকে আরও উন্নত করবে। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করেছে ইন্দোনেশিয়া। নতুন এই নীতি নিয়ে তরুণদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন জানালেও অনেকেই তুলেছেন অধিকার ও বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন। নতুন নীতিমালা অনুযায়ী 16 বছরের নিচের ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ধাপে ধাপে নিষ্ক্রিয় করা শুরু হয়েছে। তবে কিভাবে বয়স যাচাই করা হবে, তা বিদ্যমান অ্যাকাউন্টগুলো কিভাবে বন্ধ করা হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়নি দেশটির সরকার। জাকার্তার কিশোর শিক্ষার্থীরা বলছে, অল্প বয়সীদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ ভালো হলেও 14 থেকে 15 বছর বয়সীদের পড়াশোনার প্রয়োজনে সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই নীতি শিশুদের ডিজিটাল অধিকার ক্ষুণ্ণ করতে পারে। প্রায় 5 শতাব্দী পর মোনাকো সফরে গেছেন পোপ লিও। শনিবার ভ্যাটিকান থেকে হেলিকপ্টারে করে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম এই ক্যাথলিক রাষ্ট্রে পৌঁছান তিনি। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান প্রিন্স আলবার্টের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি স্থানীয় ক্যাথলিক সম্প্রদায়ের সাথেও মত বিনিময় করেন পোপ। মোনাকোর রাজকীয় প্রাসাদে দেয়া ভাষণে পোপ লিও ধর্নাঢ্য বাসিন্দাদের প্রতি তাদের সম্পদ দুস্থদের সহায়তায় ব্যয় করার আহ্বান জানান। ফ্রান্সের প্রতিবেশী এই দেশটিতে পোপের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। তবে রাস্তায় সাধারণ মানুষের ভিড় ছিল তুলনামূলক কম। মোনাকো সফর শেষে পোপের সামনে এক ব্যস্ত সূচি অপেক্ষা করছে। ইতালির বাইরে এটি তার দ্বিতীয় সফর হলেও আগামী এপ্রিলে তিনি আফ্রিকার 4টি দেশ ভ্রমণে যাবেন। এছাড়া জুন মাসে স্পেনে 1 সপ্তাহের দীর্ঘ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে পোপ লিওর। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অর্ধশত। তেহরানের সামরিক কারখানায় পাল্টা আঘাত। দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে বৈঠকে বিভিন্ন দেশ। ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা ছড়াচ্ছেন জেলেনস্কি, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোর সদস্যপদ দাবি কিয়েভের। মধ্যপ্রাচ্যেও কূটনৈতিক তৎপরতা। এবং উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি। সাগর পথে ইউরোপ যাওয়ার সময় খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের, জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।